সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা ওরিয়েন্টাল কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সোহেলি ইয়াসমিন, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ। একাদশ শ্রেণীর স্টুডেন্টরা কেমন আছো তোমরা সবাই? বাসায় কি ঠিকমতো লেখাপড়া হচ্ছে? আগের ক্লাসগুলোতে আমরা যেই টপিকসগুলো পড়েছিলাম সেগুলো কি বাসায় মোটামুটি পড়াশোনা করছো? তবে আমি আশা করছি তোমরা নিশ্চয়ই বাসায় পড়াশোনা করছো এবং তোমাদের ইতিমধ্যে পেজে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের সামনে স্পোর্টসে নিশ্চয়ই তোমরা অনেকে অ্যাটেন্ড করবে। তো বিজ্ঞান গ্রুপে তোমরা যারা আছো একাদশ শ্রেণীতে, তোমাদের উপস্থিতি কিন্তু আমি আশা করছি তোমরা অবশ্যই খেলায় উপস্থিত হতে চেষ্টা করবে। শুধু লেখাপড়া করলেই কিন্তু হয় না, পাশাপাশি কিন্তু মাইন্ড ফ্রেশনেসের জন্য আমাদের যেটা করতে ভালো লাগে আর কি সেটা করা উচিত প্রত্যেকেরই, ঠিক আছে? তো তোমরা ইচ্ছে করলে কিন্তু স্পোর্টসে অ্যাটেন্ড করতে পারো এবং তোমরা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারো তোমাদের যদি ইচ্ছে থাকে বা ইচ্ছে করে। তো সেটা আশা করব যে তোমরা উপস্থিত হবে। তো যাই হোক, তোমাদের বিজ্ঞান গ্রুপের ম্যানেজার হিসেবে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং ক্ষমা ম্যাডাম যিনি কেমিস্ট্রি রয়েছেন ওনাকে সিলেক্ট করা হয়েছে। তোমাদের কোনো ব্যাপারে জানার কিছু থাকলে তোমাদের আমাকে ফোন দিতে পারো এবং ক্ষমা ম্যাডামকে ফোন দিতে পারো। তো তোমাদের প্রথম অধ্যায় আমি পড়াচ্ছিলাম। প্রথম অধ্যায়ের ক্রোমোজোম পড়িয়েছিলাম লাস্ট যে ক্লাসটা নিলাম সেই ক্লাসে। তো এখন আজকে হচ্ছে কি আমি তোমাদেরকে নিউক্লিক অ্যাসিডটা পড়াবো। তোমাদের লাস্টের দিকে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে কি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের বইয়ের পেজগুলো উল্টে পাল্টে, তাই না? ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, ডিএনএ গঠন, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তো এগুলো যদি আমরা পড়তে চাই তাহলে কিন্তু আমাদের নিউক্লিক অ্যাসিড এটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। হ্যাঁ, এটা সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেকের জানতে হবে আর কি। তো নিউক্লিক অ্যাসিডটা এই জন্য গুরুত্বপূর্ণ যে যদি নিউক্লিক অ্যাসিডটা সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা না থাকে, যদি আমরা ঠিকমতো না বুঝি না জানি, তাহলে কিন্তু পরবর্তী যে টপিকসগুলো রয়েছে সেগুলো বুঝতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো আজকে নিউক্লিক অ্যাসিড আমরা পড়ব, সেটা একটু ভালো মতো আমরা বুঝতে চেষ্টা করি এবং নিউক্লিক অ্যাসিডটা সম্পর্কে একটু আমরা জানি ডিটেলস। তো নিউক্লিক অ্যাসিড এটা সম্পর্কে জানতে হলে প্রথমে নিউক্লিক অ্যাসিড কারা কারা আবিষ্কার করেছেন, নিউক্লিক অ্যাসিডের নামকরণ কে কে করেছেন সেটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। 1869 সালে সুইস চিকিৎসক ও রসায়নবিদ ফ্রাইডরিচ মিশার ক্ষতস্থানের পুঁজের শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ পৃথক করেন। তাহলে কে? ফ্রাইডরিচ মিশার, তাই না? ওই বিজ্ঞানীটার নাম হচ্ছে কি ফ্রাইডরিচ মিশার ক্ষতস্থানের পুঁজের শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ নিয়ে পৃথক করেন এবং নামকরণ করেন হচ্ছে গিয়ে নিউক্লিন। ঠিক আছে? নিউক্লিন শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় পদার্থ থেকে ভিন্ন ধর্মী। তাহলে নিউক্লিনটা উনি নামকরণ করেন এবং সেই নিউক্লিনটা কেমন? শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় পদার্থ থেকে এই নিউক্লিনটা হচ্ছে গিয়ে একটু ভিন্নতর। ঠিক আছে? 1889 সালে অল্টম্যান নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখতে পান। তাহলে 1889 সালে যে বিজ্ঞানীটা নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখতে পান তিনি হচ্ছেন গিয়ে অল্টম্যান এবং তিনি নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের নামকরণটা করেছেন হচ্ছে গিয়ে অল্টম্যান। ঠিক আছে? নিউক্লিক অ্যাসিডের নামকরণটা করেছেন অল্টম্যান এবং সেটা হচ্ছে গিয়ে 1889 সালে। 1894 সালে বিজ্ঞানী আলবার্ট কোশেল নিউক্লিক অ্যাসিডের দু ধরনের নাইট্রোজেন বেস, ঠিক আছে? আলবার্ট কোশেল কি করেছেন? উনি নিউক্লিক অ্যাসিডের দু ধরনের নাইট্রোজেন বেস, একটা হচ্ছে পিউরিন ও পাইরিমিডিন, এবং সুগার ও ফসফরিক অ্যাসিড শনাক্ত করেছেন। পিউরিন ও পাইরিমিডিন এবং সুগার ও ফসফরিক অ্যাসিড উনি শনাক্ত করেছেন। এজন্য তাকে 1910 সালে রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয় আর কি। তাহলে কত সালে উনি নোবেল পুরস্কারটা পেয়েছেন?
এটা হচ্ছে গিয়ে 1910 সালে, ঠিক আছে? 1910 সালে রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন বিজ্ঞানী? উনি আলব্রেট কোশেল, ঠিক আছে? ওনাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞানী লেভিন 1921 সালে কি করেছেন? লেভিন ডিএনএ ও আরএনএ নামে দু ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। লেভিন তাহলে কত সালে? 1921 সালে ডিএনএ ও আরএনএ নামে দু ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেছেন, ঠিক আছে? এ হচ্ছে কি আমাদের বিজ্ঞানীরা কিভাবে নিউক্লিক অ্যাসিডের নামকরণটা করেছেন এবং কে কি আবিষ্কার করেছেন সেটা সম্পর্কে আমাদের ধারণা গেল। এরপর নিউক্লিক অ্যাসিড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস মৌল নিয়ে গঠিত। তাহলে এই নিউক্লিক অ্যাসিড যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি নিয়ে গঠিত? সেটা হচ্ছে গিয়ে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস মৌল নিয়ে এটা গঠিত। নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ 15% এবং ফসফরাসের পরিমাণ হচ্ছে গিয়ে 10%, ঠিক আছে? তাহলে নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে গিয়ে 15% এবং ফসফরাসের পরিমাণ হচ্ছে গিয়ে 10% দেখতে পাওয়া যায়। জীবকোষে দু প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে জীবকোষের মধ্যে আমরা জানি, হয়তো আগে থেকেই আমরা জানি, জীবকোষে দু ধরনের নিউক্লিক অ্যাসিড রয়েছে, ঠিক আছে? এদের একটি হচ্ছে ডিএনএ এবং অপরটি হচ্ছে গিয়ে আরএনএ, ঠিক আছে? তাহলে জীবকোষে দু ধরনের নিউক্লিক অ্যাসিড আমরা দেখতে পাই, একটা হচ্ছে গিয়ে ডিএনএ, আরেকটা হচ্ছে গিয়ে কি আরএনএ। ডিএনএ সাধারণত নিউক্লিয়াসের ক্রোমাটিনে থাকে। তাহলে ডিএনএ যেটা থাকে সেটা কোথায় অবস্থান করে? ডিএনএটা হচ্ছে গিয়ে কোথায়? ক্রোমাটিনে অবস্থান করে থাকে, নিউক্লিয়াসের ক্রোমাটিনে এটা অবস্থান করে থাকে। আরএনএর শতকরা 90% পাওয়া যায় সাইটোপ্লাজমে। এখন আরএনএটা কোথায় অবস্থান করে? আরএনএটা শতকরা 90% পাওয়া যায় হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমে, ঠিক আছে? তাহলে ডিএনএ অবস্থান করে নিউক্লিয়াসের ক্রোমাটিনে এবং আরএনএ অবস্থান করে হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমে, এবং বাকি 10% পাওয়া যায় হচ্ছে গিয়ে নিউক্লিয়াসে। 90% সাইটোপ্লাজমে, বাকি 10% হচ্ছে গিয়ে নিউক্লিয়াসে পাওয়া যায় আরএনএর, ঠিক আছে? হচ্ছে গিয়ে আমাদের জীবকোষে দু ধরনের আমরা নিউক্লিক অ্যাসিড দেখতে পাই এবং তাদের যে অবস্থান, কারা কোথায় অবস্থান করছে সেটা সম্পর্কে আমরা জানলাম। তারপর নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা এবার একটু জানি। নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিয়াস এনজাইম বা মৃদু ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে, আচ্ছা নিউক্লিক অ্যাসিডকে কি? নিউক্লিয়াস এনজাইম, ঠিক আছে? নিউক্লিয়াস এনজাইম বা মৃদু ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় অসংখ্য নিউক্লিওটাইড, ঠিক আছে? মৃদু ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় অসংখ্য কি? নিউক্লিওটাইড। কাজে বলা যায় নিউক্লিওটাইডগুলোর পলিমার সৃষ্টির মাধ্যমে গঠিত অ্যাসিডের নাম হচ্ছে গিয়ে নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিওটাইডগুলোর পলিমার সৃষ্টির মাধ্যমে গঠিত অ্যাসিডের নাম হচ্ছে গিয়ে, পলিমার সৃষ্টির মাধ্যমে গঠিত অ্যাসিডের নাম হচ্ছে গিয়ে কি? নিউক্লিক অ্যাসিড। আবার নিউক্লিওটাইডকে মৃদু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে, যে নিউক্লিওটাইডটা আছে সেটাকে মৃদু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড। আবার নিউক্লিওটাইডকে কি করলে? নিউক্লিওটাইডকে মৃদু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ সুগার এবং আরেকটা হচ্ছে গিয়ে কি? ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? তাই এভাবেও বলা যায় নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারক। নিউক্লিক অ্যাসিড হচ্ছে গিয়ে একটি কি? নাইট্রোজেন ঘটিত ক্ষারক। পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে নিউক্লিক অ্যাসিড এর সংজ্ঞাটা এভাবেও বলা যেতে পারে, নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন ঘটিত একটা ক্ষারক, ঠিক আছে? নাইট্রোজেন ঘটিত এটা কি? একটি ক্ষারক। পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম করে থাকে, সেটা হচ্ছে গিয়ে নিউক্লিক অ্যাসিড। এগুলো কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু। এগুলো হচ্ছে গিয়ে কি? কোষের রাসায়নিক অণু।
সবচেয়ে বড়। নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদেরকে মাস্টার মলিকিউল বলা হয়। এটা একটা ইম্পর্টেন্ট টপিকস, হাতের কাছে যদি বই থাকে তাহলে অবশ্যই এটা আন্ডারলাইন করে রাখবে। নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদেরকে মাস্টার মলিকিউল বলা হয়ে থাকে। এরপর হচ্ছে গিয়ে নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান। নিউক্লিক অ্যাসিডকে হাইড্রোলাইসিসের পর নিম্নলিখিত উপাদানসমূহ পাওয়া যায়। ঠিক আছে, হাইড্রোলাইসিসের পর নিম্নলিখিত উপাদানগুলো এর মধ্যে দেখতে পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে গিয়ে পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আরেকটা হচ্ছে গিয়ে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে পেন্টোজ সুগার পাওয়া যায়। এখন পেন্টোজ সুগারটা সম্পর্কে আমরা একটু জানি। 5 কার্বন বিশিষ্ট সুগারকে বলা হয় পেন্টোজ সুগার। ঠিক আছে, 5 কার্বন বিশিষ্ট সুগারকে বলা হয় কি? পেন্টোজ সুগার। ঠিক আছে, পেন্টোজ সুগার। নিউক্লিক অ্যাসিডে 2 ধরনের পেন্টোজ সুগার থাকে। 5 কার্বন বিশিষ্ট সুগারকে বলা হয় পেন্টোজ সুগার। নিউক্লিক অ্যাসিডে 2 ধরনের পেন্টোজ সুগার দেখতে পাওয়া যায় এবং থাকে। আর এর একটি রাইবোজ সুগার এবং অন্যটি হচ্ছে গিয়ে ডিঅক্সি রাইবোজ সুগার। এখানে রাইবোজ সুগার দেখানো হয়েছে। রাইবোজ সুগারটা কেমন, এর গঠন, এখানে ডিঅক্সি রাইবোজটা দেখানো হয়েছে। তাহলে রাইবোজ সুগারে কি আমরা দেখতে পাচ্ছি? নিউক্লিক অ্যাসিডের রাইবোজ সুগার বর্তমান থাকলে তাকে রাইবো নিউক্লিক অ্যাসিড বলা হয়। নিউক্লিক অ্যাসিডের রাইবোজ সুগারটা যদি বর্তমান থাকে, ঠিক আছে, রাইবোজ সুগারটা বর্তমান থাকলে তাকে রাইবো নিউক্লিক অ্যাসিড বলা হয়। তারপর ডিঅক্সি রাইবোজ সুগারটা সম্পর্কে আমরা এবার জানি। নিউক্লিক অ্যাসিডে ডিঅক্সি রাইবোজ সুগার বর্তমান থাকলে তাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বলা হয়। তাহলে নিউক্লিক অ্যাসিডে ডিঅক্সি রাইবোজ সুগার যদি বর্তমান থাকে তাহলে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড একে বলা হয়ে থাকে। আর যদি নিউক্লিক অ্যাসিডের মধ্যে রাইবোজ সুগারটা বর্তমান থাকে তাহলে একে রাইবো নিউক্লিক অ্যাসিড বলা হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ সুগার প্রায় একই রকম গঠন বিশিষ্ট। রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার এদের গঠনটা একই রকম। এখানে দেখা যাচ্ছে 5 কার্বন বিশিষ্ট এরা, 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট এরা। হ্যাঁ, তাহলে এদের গঠনটা প্রায় একই রকম দেখা যাচ্ছে। পার্থক্য শুধু এই যে ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত। তাহলে ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বন যেটা রয়েছে আমাদের, সেটার মধ্যে অক্সিজেনটা এখানে কিন্তু অনুপস্থিত। এখানে অক্সিজেন আছে কিন্তু এখানে অক্সিজেন নেই। তাহলে 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা অনুপস্থিত, আর কিন্তু পুরা গঠনটা দুইটার ক্ষেত্রে কিন্তু একই রকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা অনুপস্থিত, কিন্তু আর বাকি দুটোর গঠন একই রকমের দেখা যাচ্ছে এখানে। এরপর নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা সম্পর্কে আমরা একটু জানব। ঠিক আছে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক পেন্টোজ সুগারকে তাহলে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাইবোজ সুগার, আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন। তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা সম্পর্কে আমরা এবার জানি একটু। নিউক্লিক অ্যাসিডে 2 প্রকার নাইট্রোজেন ক্ষারক থাকে। নিউক্লিক অ্যাসিডে 2 প্রকার কি থাকে? নাইট্রোজেন ক্ষারক দেখতে পাওয়া যায় এবং থাকে। নাইট্রোজেন ক্ষারক হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে এই ক্ষারকসমূহ গঠিত। তাহলে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে কি এই ক্ষারকসমূহ গঠিত। নিউক্লিক অ্যাসিডে 2 প্রকার নাইট্রোজেন ক্ষারক থাকে। ঠিক আছে, আর এই ক্ষারকটা কি কি দিয়ে গঠিত? নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে এই ক্ষারকসমূহ গঠিত।
ক্ষারকগুলো এক রিং বিশিষ্ট বা দুই রিং বিশিষ্ট হতে পারে। এই যে ক্ষারকগুলো রয়েছে সেগুলো এক রিং বিশিষ্ট বা দুই রিং বিশিষ্ট অনেক সময় এরা হতে পারে। এই রিং এর সংখ্যার উপর ভিত্তি করে ক্ষারক দুই প্রকার, যথা পিউরিন এবং পাইরিমিডিন। এই রিং এর সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখানো হচ্ছে নাইট্রোজেন ক্ষারক দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন। ঠিক আছে, তো পিউরিনটা সম্পর্কে এবার আমরা একটু জানি। দুই রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পিউরিন। তাহলে রিং এর সংখ্যার উপর ভিত্তি করে তো পিউরিন এবং পাইরিমিডিন ভাগ করা হয়েছে দুই ভাগে, তাই না, নাইট্রোজেন ঘটিত ক্ষারককে। তো পিউরিনটা হচ্ছে গিয়ে দুই রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় কি পিউরিন। এর সাধারণ সংকেত হলো C5H4N4। ঠিক আছে, এর সাধারণ সংকেতটা, পিউরিনের সংকেতটা হচ্ছে গিয়ে এটা। নিউক্লিক অ্যাসিডকে দুই প্রকার পিউরিন ক্ষারক থাকে। নিউক্লিক অ্যাসিডে কি থাকে? দুই প্রকারের পিউরিন ক্ষারক থাকে, অ্যাডেনিন এবং গুয়ানিন। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে পিউরিনের মধ্যে দুই প্রকার পিউরিন ক্ষারক থাকে, একটা হচ্ছে গিয়ে অ্যাডেনিন আর একটা হচ্ছে গিয়ে গুয়ানিন। ঠিক আছে, এরপর পাইরিমিডিনটা সম্পর্কে আমরা একটু জানি। এক রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পাইরিমিডিন, দুই রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পিউরিন, আর এক রিং বিশিষ্ট যে ক্ষারক সেটাকে বলা হয় কি পাইরিমিডিন। ঠিক আছে, এর সাধারণ সংকেত হলো C4H4N2। নিউক্লিক অ্যাসিডে তিন প্রকার পাইরিমিডিন ক্ষারক থাকে। এখন নিউক্লিক অ্যাসিডের মধ্যে তিন প্রকার পাইরিমিডিন ক্ষারক দেখতে পাওয়া যায় এবং থাকে, যথা থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। থাইমিন, সাইটোসিন এবং কি আরেকটা হচ্ছে গিয়ে ইউরাসিল। ঠিক আছে, ইউরাসিল কেবল রাইবোনিউক্লিক অ্যাসিডে থাকে। ইউরাসিলটা কেবল কোথায় থাকে? রাইবোনিউক্লিক অ্যাসিডে থাকে। থাইমিন কেবল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডে থাকে। ঠিক আছে, তাহলে ইউরাসিল হচ্ছে গিয়ে কেবল রাইবোনিউক্লিক অ্যাসিডে থাকে, আর থাইমিনটা কেবল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডে থাকে। মনে রাখতে হবে নাম বড় যার গঠন ছোট তার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে ডিএনএতে সাধারণত অ্যাডেনিন এ, গুয়ানিন জি, থাইমিন টি ও সাইটোসিন সি থাকে। ঠিক আছে, ডিএনএতে সাধারণত তাহলে কি থাকে? ডিএনএতে সাধারণত অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এগুলো থাকে। আর এনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ঠিক আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এগুলো হচ্ছে গিয়ে কোথায় থাকে? ডিএনএতে থাকে। আর আরএনএতে থাকে হচ্ছে গিয়ে ইউরাসিল। কেবলমাত্র ইউরাসিলটা আরএনএর মধ্যে দেখতে পাওয়া যায় এবং আরএনএর মধ্যে ইউরাসিলটা থাকে। ক্ষারকসমূহের নামকরণ। অ্যাডেনিন এবং থাইমিন এর নামকরণ করা হয়েছে থাইমাস থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু ক্ষারক, আমাদের নতুন নামগুলো জানা হলো, সেই ক্ষারকগুলোর নামকরণগুলো কিভাবে করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে অ্যাডেনিন এবং থাইমিনের নামকরণ করা হয়েছে থাইমাস থেকে। থাইমাস ব্র্যান্ড থেকে এদের প্রথম পৃথক করা হয়েছিল। থাইমাস ব্র্যান্ড থেকে এদের প্রথম কি করা হয়েছিল? এদেরকে প্রথম পৃথক করা হয়েছিল। অ্যাডিনো অর্থ হলো গ্র্যান্ড। ঠিক আছে, সাইটোসিনের নাম এসেছে সাইটো থেকে, সাইটো অর্থ হলো সেল। গুয়ানিনের নাম এসেছে গুয়ানো থেকে, গুয়ানো অর্থ হলো বাদুড় বা সি বার্ড এর পরন্ত মল। ঠিক আছে, তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এগুলো এভাবে নামকরণগুলো করা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা পড়ব কি ফসফরিক অ্যাসিড, তাই না? ফসফরিক অ্যাসিডটা সম্পর্কে এবার আমরা জানবো। ফসফরিক অ্যাসিডটা সম্পর্কে এবার আমরা জানি। হাইড্রোলাইসিসের পর আমরা তিনটি উপাদান পেয়েছিলাম, তাই না? একটা হচ্ছে গিয়ে পেন্টোজ সুগার, আরেকটা হলো কি নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আরেকটা হলো গিয়ে কি ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফরিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিডের একটি অন্যতম উপাদান হলো গিয়ে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডটা নিউক্লিক অ্যাসিডের যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা অন্যতম উপাদান হচ্ছে গিয়ে এই ফসফরিক অ্যাসিড। এর আণবিক সংকেত হচ্ছে গিয়ে কি H3PO4, তাই না?
ফসফরিক অ্যাসিডের আণবিক সংকেতটা কিন্তু আমরা জানি আগের থেকেই, এটা আমাদের মুখস্থ প্রত্যেকেরই, H3PO4। এতে 3টি একযোজী হাইড্রক্সিল গ্রুপ, ঠিক আছে, একযোজী হাইড্রক্সিল গ্রুপ OH এবং একটি দ্বিযোজী অক্সিজেন পরমাণু রয়েছে। দ্বিযোজী অক্সিজেন পরমাণু আর একযোজী হাইড্রক্সিল গ্রুপ এর মধ্যে দেখতে পাওয়া যায় এবং এর মধ্যে রয়েছে, যেগুলো 5যোজী ফসফরাস পরমাণুর সাথে সংযুক্ত। এখানে ফসফরিক অ্যাসিডের বিক্রিয়াটা এইভাবে, গঠনটা এইভাবে দেখানো হয়েছে, ঠিক আছে, ফসফরিক অ্যাসিডটা। তাহলে আমরা এটা জানলাম। এরপর আমরা জানবো কি নিউক্লিওসাইডের গঠনটা সম্পর্কে। নিউক্লিওসাইডের গঠনটা সম্পর্কে এবার আমরা একটু জানি। নিউক্লিওসাইড এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগকে বলা হয় কি নিউক্লিওসাইড। ক্ষারক পাইরিমিডিন হলে তাকে বলা হয় পাইরিমিডিন নিউক্লিওসাইড। ক্ষারকটা যদি পাইরিমিডিন হয়, হ্যাঁ, পাইরিমিডিন হলে তাকে বলা হয় পাইরিমিডিন নিউক্লিওসাইড। আর ক্ষারক পিউরিন হলে তাকে বলা হয় পিউরিন নিউক্লিওসাইড। তাহলে ক্ষারকটা পাইরিমিডিন হলে তাকে বলা হয় পাইরিমিডিন নিউক্লিওসাইড, আর ক্ষারক পিউরিন হলে তাকে বলা হয় পিউরিন নিউক্লিওসাইড। পাইরিমিডিন নিউক্লিওসাইডে ক্ষারকের TCU মানে থাইমিন সাইটোসিন ইউরাসিল 1 নং নাইট্রোজেন পেন্টোজ সুগারের 1 নং কার্বনের হাইড্রক্সিল মূলকের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে এটা যুক্ত থাকে। কিন্তু পিউরিন নিউক্লিওসাইডে ক্ষারকের এডেনিন এবং গুয়ানিন 9 নং নাইট্রোজেন 1 নং 9 পেন্টোজ সুগারের 1 নং কার্বনের হাইড্রক্সিল মূলকের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে এটা যুক্ত থাকে। এ হচ্ছে কি আমাদের নিউক্লিওসাইড গেল। এরপর হলো নিউক্লিওটাইডটা সম্পর্কে আমরা একটু জানি। নিউক্লিওটাইড এর গঠনটা, নিউক্লিওটাইডের গঠন, এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে। এক অণু নিউক্লিওসাইডের সাথে, এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে কি বলা হয় নিউক্লিওটাইড বলা হয়ে থাকে। অন্যভাবে বলা যায় নিউক্লিওসাইডের ফসফেট এস্টার হলো নিউক্লিওটাইড, ঠিক আছে, নিউক্লিওসাইডের ফসফেট এস্টার হচ্ছে গিয়ে নিউক্লিওটাইড, এটা সংজ্ঞাটা এইভাবেও বলা যায়। নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক। নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের কি গাঠনিক একটা একক। এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এক অণু পেন্টোজ সুগার এবং এক অণু ফসফেট যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলা হয় নিউক্লিওটাইড। পেন্টোজ সুগার এর 3 নং ও 5 নং কার্বনের সাথে ফসফেট এখানে যুক্ত হয়েছে, দেখানো হয়েছে। ঠিক আছে, এবার আমাদের গেল হচ্ছে গিয়ে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডটা আমাদের গেল। বিভিন্ন প্রকার নিউক্লিওটাইড এখানে দেখানো হয়েছে, ডিঅক্সিরাইবো সুগার এখানে আছে কিছু। একটি নিউক্লিওটাইডে একটি ফসফেট যুক্ত থাকে। একটা নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে, একটি মাত্র ফসফেট যুক্ত হতে দেখা যায় এবং থাকে, এর সাথে আরও এক বা একাধিক ফসফেট যুক্ত হতে পারে, ঠিক আছে। একটি নিউক্লিওটাইডে কেবলমাত্র একটি ফসফেট যুক্ত থাকে, এর সাথে আরও এক বা একাধিক ফসফেট যুক্ত হতে পারে। এভাবে ফসফেট সংযুক্তির মাধ্যমে এএমপি মানে হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট থেকে এডিপি, আবার এডিপি থেকে এটিপি সৃষ্টি হয়ে থাকে। তো কাজটা জানি, এর কাজটা কি, নিউক্লিওটাইডগুলো ডিএনএ ও আরএনএ তৈরির মূল কাঠামো গঠন করে থাকে।
নিউক্লিওটাইডগুলো তাহলে কি করে থাকে? নিউক্লিওটাইডগুলো হচ্ছে গিয়ে ডিএনএ এবং আরএনএ, ডিএনএ ও আরএনএ তৈরির মূল কাঠামো গঠন করে থাকে নিউক্লিওটাইডগুলো। এছাড়া মধ্যবর্তী বিপাকে প্রোটিন সংশ্লেষণে, শ্বসনে, ফসফোলিপিড সংশ্লেষণে বিশেষ ভূমিকা এরা পালন করে থাকে। তাহলে কাজগুলো আমরা কি দেখতে পাচ্ছি? নিউক্লিওটাইডগুলো ডিএনএ ও আরএনএ তৈরির মূল কাঠামো গঠন করে থাকে। নিউক্লিওটাইডগুলো কি করে থাকে? ডিএনএ ও আরএনএ তৈরির মূল কাঠামো গঠন করে থাকে। এছাড়া মধ্যবর্তী বিপাকে প্রোটিন সংশ্লেষণে, শ্বসনে, ফসফোলিপিড সংশ্লেষণে এরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই হচ্ছে কি আমাদের কাজ গেল। এরপর ডাইনিউক্লিওটাইড, এটা সম্পর্কে আমরা একটু জানি। ডাইনিউক্লিওটাইডটা সম্পর্কে, একটি নিউক্লিওটাইড যখন আরেকটি নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয়, ঠিক আছে? একটি নিউক্লিওটাইড, এখানে কি বলা হয়েছে? একটি নিউক্লিওটাইড যখন আরেকটি নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয় তখন তাকে ডাইনিউক্লিওটাইড বলা হয়ে থাকে। প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নং কার্বনের সাথে, প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নং কার্বনের সাথে এবং দ্বিতীয় নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 3 নং কার্বন ফসফেট ডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়, ফলে একটি ডাইনিউক্লিওটাইড গঠিত হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে ডাইনিউক্লিওটাইড গেল আমাদের। এরপর আমরা পড়ব কি পলিনিউক্লিওটাইডটা সম্পর্কে এবার আমরা একটু জানব। পলিনিউক্লিওটাইড অনেকগুলো নিউক্লিওটাইড 5 থেকে 3 অনুমুখী হয়ে পরস্পর ফসফোডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয়ে, ঠিক আছে? অনেকগুলো নিউক্লিওটাইড 5 থেকে 3 অনুমুখী হয়ে পরস্পর ফসফোডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয়ে একটি লম্বা রৈখিক শিকলের সৃষ্টি করে থাকে। একটা লম্বা কি সৃষ্টি করে থাকে? লম্বা রৈখিক একটা শিকলের সৃষ্টি করে থাকে, তখন তাকে পলিনিউক্লিওটাইড বলা হয়ে থাকে। পলিনিউক্লিওটাইড একটি চেইনের মতো গঠন সৃষ্টি করে থাকে। এই পলিনিউক্লিওটাইডটা কেমন করে থাকে? একটা চেইনের মতো গঠন সৃষ্টি করে থাকে। এই চেইনে ফসফেট অণু একদিকে, যে চেইনটা গঠন করে থাকে এই চেইনে ফসফেট অণু একদিকে পেন্টোজ সুগার, হ্যাঁ, রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ এর 5 নং কার্বনের সাথে যুক্ত থাকে এবং অপর দিকে পাশের পেন্টোজ সুগার এর 3 নং কার্বনের সাথে এটা যুক্ত থাকে। ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেন। তাহলে ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্স একটা হচ্ছে গিয়ে পলিনিউক্লিওটাইড চেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা নিউক্লিক অ্যাসিডটা সম্পর্কে জানলাম। নিউক্লিক অ্যাসিড কে কে আবিষ্কার করেছে সেটা সম্পর্কে আমরা জানলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা কি জানলাম? কিভাবে এর নামকরণটা এলো, নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞা, নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ ইত্যাদি, রাইবোজ সুগারের গঠন, ডিঅক্সিরাইবোজ সুগারের গঠন, পিউরিন, পাইরিমিডিন, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা জানলাম, তাই না? তারপর হচ্ছে গিয়ে আমরা নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড এগুলো সম্পর্কে আমরা কিছু ধারণা পেলাম। তাহলে সর্বোপরি আমরা নিউক্লিক অ্যাসিডটা সম্পর্কে আজকের ক্লাসটাতে আমরা ধারণা পেলাম এবং জানলাম। সামনের ক্লাসে আরও অন্যান্য টপিকস থাকবে আমাদের পড়ার বিষয় এবং সামনে হয়তো বা তোমাদের পরীক্ষা থাকতে পারে। তাহলে সামনে নতুন টপিকস নিয়ে আবার আমরা আলোচনা করব এবং এই নিউক্লিক অ্যাসিডটা ভালো মতো পড়তে থাকো, ডিএনএ আরএনএ ভালো মতো পড়তে থাকো প্রত্যেকে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।